আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি নীরা ফেরদৌস এবং একই সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগের অপেক্ষায় ফ্যাসিবাদী অপশক্তি ওত পেতে আছে। যে কোনো ভুল সিদ্ধান্ত গণতন্ত্রকে সংকটে ফেলে ফ্যাসিবাদ ও চরমপন্থার পথ তৈরি হতে পারে, এমন মন্তব্য করে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আশুলিয়ায় গণ অভ্যুত্থানের শহীদের মরদেহ পুরানোর প্রতিবাদে বিকেলে বিএনপির স্মরণ সভায় তিনি আরও বলেন, সরকারের একটি অংশ নির্বাচন নিয়ে অপকৌশলের আশ্রয় নিচ্ছে। খান আলামিনের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমিক ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়া থানার কাছে শহীদের মরদেহ পোড়ানোর প্রতিবাদে নারকীয় আশুলিয়া স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা জেলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে ভার্চুয়ালি যোগ দিয়ে বলেন, জনগণ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী হলে ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না। এজন্য প্রয়োজন জনগণের প্রতিনিধি নির্বাচন। অথচ নির্বাচন নিয়ে সরকারের একটি অংশ অপকৌশলের আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষাঙ্গন, স্থানীয় সরকার কিংবা জাতীয় সরকার, প্রতিটি ক্ষেত্রে বিএনপি জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত করার পক্ষে। কিন্তু এইসব নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কিনা, এটি একটি বিরাট প্রশ্ন এই মুহূর্তে জনগণের সামনে। তিনি বলেন, ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র ও রাজনীতিতে ফিরতে উত পেতে বসে আছে। সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভুল করলেই গণতন্ত্রের যাত্রা সংকটে পড়বে, মাথাচাড়া দেবে উগ্রবাদ ও চরমপন্থা। ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, থাকা প্রয়োজন। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে গণ অভ্যুত্থানে শ্রমজীবী ও কর্মজীবী মানুষের অবদানকে স্মরণীয় করে রাখতে বিশেষ স্থাপনা নির্মাণ করার কথা জানান তারেক রহমান। রাষ্ট্র এবং সরকারের। খান আলামিন, আরটিভি, ঢাকা। গণতন্ত্রের যাত্রা ব্যাহত হয় এমন কাজ না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছোটখাটো বিষয় নিয়ে মতভেদ করলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ পাবে বলেও সতর্ক করেন তিনি। বিএনপি ক্ষমতায় এলে শেখ হাসিনার বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন বিএনপি মহাসচিব। রুদ্র রফিকের রিপোর্ট। এই আর্তনাদ জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় হত্যার পর নৃশংসভাবে পুড়িয়ে হত্যার শিকার শহীদ সজলের মায়ের। ফাঁসিতে ঝুলিয়ে আধা মারা করে আমার সন্তানের মতো এইভাবে পুড়িয়ে দিতে হবে, এটা আমি কোর্টের রায় নয়, আমি সজলের মা হিসেবে রায় দিয়ে গেলাম। সাভারের আশুলিয়ায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপি আয়োজিত সমাবেশে শহীদ পরিবারের সদস্যরা তাদের সন্তানদের হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। 1 বছর পার হয়ে যায়, কিন্তু আমাদের সন্তানদের যে বিচার করার কথা ছিল সেই বিচার করা হয় না আজও পর্যন্ত। যারা এরকম করছে আমারে, আমি চাই আমার স্বামীর যেভাবে মারছে তারা, আমার স্বামীর যেভাবে মারছে তাদের ওইভাবে শাস্তি দেওয়া হোক। সমাবেশে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেন, শেখ হাসিনার বিচারের সাথে কোনো আপোষ নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদদের কাঙ্ক্ষিত গণতন্ত্র এখনো ফিরে আসেনি। গণতন্ত্রের উত্তরণে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোনো সুযোগ পায় দেশে ফিরে আসার। আমরা অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যে আসুন আমরা অতি দ্রুত আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে মিটিয়ে ফেলে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাই।
জুলাইয়ের নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত সভা রূপ নেয় জনসমাবেশে। জুলাই আগস্ট সহ গেল 16 বছর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথে প্রাণ দিয়েছেন অসংখ্য মানুষ। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে শহীদদের সেই আকাঙ্ক্ষা পূরণ হবে, একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, সেই প্রত্যাশা আজকের সমাবেশে আসা নেতাকর্মীদের। রুদ্র রফিক, আশুলিয়া, সাভার, ঢাকা। জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। 5 আগস্ট যদি সত্যি নির্বাচনের দিন ঘোষণা করা হয়, তবে সে মাসে নির্বাচনের সময় দিন না কেন তা নিয়ে ভাবনার কারণ নেই। সকালে রাজধানীর একটি হোটেলে গণতান্ত্রিক উত্তরণ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। পিআর পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, এই পদ্ধতির গভীরে গেলে দেখা যাবে জনগণ একটি দলকে ভোট দিচ্ছে, একজন ব্যক্তিকে নয়। এই পদ্ধতিতে নির্বাচন হলে দেশের সামাজিক অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে না। মানুষের ধৈর্য অত্যন্ত সীমিত, অধৈর্য হয়ে বাংলাদেশের মানুষ আবেগময়, তো সেগুলি বিষয়গুলো কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। কাজে সেখানে একটি নৈর্ব্যক্তিক, আমি বলবো যে পিআর সিস্টেম একটা নৈর্ব্যক্তিক একটি ভোটিং প্রক্রিয়া। কাজে এইটা বাংলাদেশের মানুষের যে গতি প্রকৃতি, চরিত্র এবং যে সাইকোলজি, তার সঙ্গে কিন্তু কখনো খাবে। প্রধান উপদেষ্টাকে আমি আজকে থেকে কিছুদিন আগে বলেছিলাম, এই যে নৈরাজ্য, এই যে মব রুল আপনারা বলছেন, এই যে আইন শৃঙ্খলার অবনতি বলছেন, আমি প্রধান উপদেষ্টাকে স্পষ্ট করে বলেছিলাম, আপনি আজকের নির্বাচনের তারিখ ঘোষণা দিন, দেখবেন যে আগামীকাল থেকে বাংলাদেশে এই নৈরাজ্য ক্রমশ অবস্থিত হয়ে যাবে। এনসিপির অনুরোধে জুলাই অভ্যুত্থান স্মরণে 3 আগস্টের ছাত্র সমাবেশ শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি বলেন, যথাযথ নিয়ম মেনে শহীদ মিনারে সমাবেশের অনুমতি পায় ছাত্রদল। তবে এনসিপি বারবার অনুরোধ করায় উদার সংগঠন হিসেবে ছাত্রদল এনসিপির চাওয়াকে সম্মান দেখিয়েছে। শাহবাগের সমাবেশের কারণে জনদুর্ভোগ হলেও সেটি নগরবাসীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা বিভিন্ন পর্যায়ে আমাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন এবং তারা আমাদেরকে অনুরোধ করেছেন যে তারা কেন্দ্রীয় শহীদ মিনারের প্রোগ্রামটি তারা করতে চান। যেহেতু 3 আগস্ট এই প্রোগ্রামটি আমরা কেন্দ্রীয় সংসদের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আমরা নিয়েছিলাম, সেক্ষেত্রে তাদের অনুরোধের বিষয়ে গতকাল আমরা কেন্দ্রীয় সংসদের জরুরি একটি মিটিং আহ্বান করেছিলাম, সেখানে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে সরব শিক্ষার্থীরা। 9 সেপ্টেম্বর ভোট, আজ প্রকাশ করা হলো খসড়া ভোটার তালিকা। এবারে ডাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার 39,932 জন। আগে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এবার সুষ্ঠু ভোট প্রত্যাশা করে শিক্ষার্থীরা। নাজমুল হুদার রিপোর্টে থাকছে বিস্তারিত। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ফের সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে নির্বাচনের ক্ষণগণনা। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ডাকসু নির্বাচন ঘিরে প্রত্যাশার পারদ বেড়েছে শিক্ষার্থীদের। ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ডাকসু নির্বাচন এক ঐতিহ্যের নাম, তাই তফসিল ঘোষণা করে নির্বাচন প্রক্রিয়ায় যাওয়াকে স্বাগত জানায় প্রার্থী হতে ইচ্ছুক শিক্ষার্থীরা। তবে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা জানায় তারা। ছাত্রলীগ মিছিল করে গেছে কয়েকদিন আগে মুজিব হলের এদিক দিয়ে, তারপরে ককটেল বিস্ফোরণ হয়েছে। যেই ককটেল বিস্ফোরণের রহস্য এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে খোলাসা করা হয়নি। যদি সঠিক এবং সুষ্ঠুভাবে ডাকসু নির্বাচন পরিচালিত হয় তাহলে সামনে নির্বাচনের ক্ষেত্রে এটি সুন্দর একটি উদাহরণ হিসেবে সৃষ্টি হতে পারে। যত ধরনের হুমকি যাই থাকুক না কেন, এই তফসিল যে ঘোষণা করা হয়েছে, নির্ধারিত যে তারিখ দেওয়া হয়েছে তার মধ্যে যেন নির্বাচন সম্পন্ন হয়। প্রকাশিত খসড়া তালিকায় মোট ভোটারের মধ্যে ছাত্র 20,904 জন ও ছাত্রী 19,028 জন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু পরিবেশে যোগ্য ছাত্র প্রতিনিধি নির্বাচন করতে চায় ভোটাররা।
এমন একটি মুক্ত রাজনৈতিক পরিবেশ পাই যেখানে আমরা স্বাধীনভাবে আমাদের মতামতের চর্চা করতে পারবো, আমরা লিখতে পারবো, আমরা বলতে পারবো। স্টুডেন্ট ফ্রেন্ডলি যে বিহেভিয়ারগুলো আমরা দেখতে পাই বা আমাদের যে প্রত্যাশাগুলো তারা মিট করবে আমাদের সাথে, আমাদের যে চাওয়া পাওয়া তারা দেখবে। নিরাপত্তা আতঙ্ক থাকলেও নির্বাচন সফল করার কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। বিভিন্ন ছাত্র সংগঠনগুলো মিছিল করছে পাশাপাশি দাঁড়িয়ে, যেহেতু আমরা দীর্ঘদিন ধরে সহাবস্থানের চর্চার জন্য চেষ্টা করে যাচ্ছি, ডাকসুকে কেন্দ্র করেই তারা অনেকবার বিভিন্ন পর্যায়ে একসাথে হয়েছে, তাদের মধ্যে একরকম সহনশীলতা গড়ে উঠেছে। এবার ডাকসু নির্বাচনে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা তুলে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন শিক্ষার্থী হলেই করতে পারবে নির্বাচন। নাজমুল হুদা, RTV, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারে থাকা বৈষম্য বিরোধী আন্দোলনের 2 উপদেষ্টার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রার 30তম দিনে নরসিংদী পৌরসভায় এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় ফ্যাসিবাদের ফিরে আসা ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিকেলে নগরীর জেলখানা মোড় থেকে পদযাত্রা শুরু করে নরসিংদী পৌরসভা মোড়ে সমাবেশে যোগ দেয় নেতা কর্মীরা। এর আগে জুলাই শহীদদের পরিবারের সঙ্গে মত বিনিময় করেন দলটির নেতারা। কাল সকাল পর্যন্ত জুলাই সনদের ব্যাপারে আপত্তি জানাতে পারবে রাজনৈতিক দলগুলো। একই সঙ্গে কালকের মধ্যে ঐক্যমত্যের ব্যাপারে জানাবে ঐক্যমত্য কমিশন। দ্বিতীয় পর্যায়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের 22তম দিনের আলোচনার শুরুতে কথা বলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আজকের আলোচনা সমাপ্ত করার ইচ্ছা নিয়ে এগুচ্ছে কমিশন। রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, মৌলিক অধিকার সম্প্রসারণ, সংসদে উচ্চকক্ষের গঠন ও এখতিয়ার, নারী প্রতিনিধিত্ব, সরকারি কর্ম কমিশন ও দুদক সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বিষয়ে নিয়োগ রয়েছে আজকের আলোচনার টেবিলে। সন্ধ্যা পর্যন্ত বা যদি প্রয়োজন হয় আরো কিছুটা দীর্ঘমেয়াদে, এবং কালকে আমরা সমস্তটা তৈরি করে যাতে একটা সকলের কাছে গ্রহণযোগ্য ঐকমত্যের জায়গাগুলি চিহ্নিত করা আছে এরকম একটি সনদ আমরা সকলের হাতে তুলে দিতে পারি। এগুলো নিয়ে আলোচনা অব্যাহত আছে এবং আমরা আশা করছি যে সিদ্ধান্তগুলো আপনাদেরকে আগামীকালের মধ্যেই অবহিত করতে পারব। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। আব্দুর রহিম, আলোচনা এখন কোন পর্যায়ে আছে এবং এই ব্যাপারে কিছু কি জানতে পেরেছেন কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, ওই জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সভা 21তম দিনের সভা আজকে দুপুর 2টা থেকে শুরু হয়েছে এবং এখানে কিন্তু 6টি বিষয় নিয়ে কিন্তু আজকে এই বৈঠক শুরু হয়েছিল। প্রথমে কিন্তু সংসদের নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছিল এবং নারী প্রতিনিধিত্ব 100 সদস্যের সংখ্যার কথা বলা হয়েছিল জাতীয় কমিশনের পক্ষ থেকে এবং সেখানে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলগুলো কিন্তু একমত হয়েছে। এরপরে জুলাই সনদ নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়েছে, এখন পর্যন্ত কিন্তু এটি নিয়ে আলোচনা চলমান রয়েছে। এরপরে কিন্তু আজকে বিকালে কিন্তু জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জুলাই যে খসড়া দেওয়া হয়েছিল সেই খসড়া থেকে কিন্তু তারা বলা হয়েছে তাদের পক্ষ থেকে 36শে জুলাইয়ের মধ্যেই কিন্তু জুলাই সনদটি কার্যকর করতে হবে, না হলে কিন্তু যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বারবার কিন্তু হচ্ছে বিভিন্নভাবে জুলাই ঘোষণাপত্রের কথা বলার পরেও কিন্তু তারা এখনও ঘোষণা দিতে পারেন নাই। যদি 36 জুলাইয়ের মধ্যে যদি ঘোষণাপত্র দেওয়া না হয় তাহলে কিন্তু কঠোর আন্দোলনের কঠোর হুঁশিয়ারির কথা তাদের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়াও কিন্তু আরও যে কয়েকটি বিষয়গুলো রয়েছে সেটি কিন্তু আজকে রাত 10টা পর্যন্ত এখানে আলোচনা চলমান থাকবে বলে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। সুতরাং এই ছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত এই আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ খালেক মিয়া তাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেন। 2024 সালের 27 আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল মান্নান খান শাহবাগ থানায় এই মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক একজন সরকারি কর্মচারী হয়ে দুর্নীতিমূলক রায় প্রদান করেছেন। একই সাথে বিচারিক নথি জালিয়াতি করে 10ম ও 11তম জাতীয় সংসদে নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ওই রায় প্রদান করেছিলেন তিনি। এই রায় যেদিন খায়রুল হক সাহেব দিয়েছেন সেই দিনে বাংলাদেশে ফ্যাসিজমের পথ উন্মুক্ত হয়েছে। আমরা বলেছি মাননীয় আদালত, এই রায়ের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, ফ্যাসিজম কায়েম হয়েছে, হাসিনার স্বৈরাচারী মনোভাব পরিপূর্ণভাবে মানুষের সামনে বিশ্ববাসীর দরবারে বিকাশ লাভ করেছে। আমরা বিজ্ঞত বলেছি কার মাধ্যমে, কার ইশারায়, কোন দেশের ইশারায়, কার পারপাস সার্ভ করার জন্য প্রধান বিচারপতি এই রায় দিয়েছিলেন, এটা আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এটা উদ্ঘাটন করার জন্য 10 দিনের আয়ুষ সাহেবের প্রার্থিত মতে 10 দিনের রিমান্ডের প্রয়োজন। বিজ্ঞ আদালত আমাদের কথা শুনেন, সন্তুষ্ট হয়ে ABM খায়রুল হককে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডে অভিযোগ গঠনে শুনানি শেষ হয়েছে। আগামী 6 আগস্ট আদেশের দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এদিকে মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবারক হোসেনকে খালাস দিয়েছে আপিল বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন GM মাহমুদ। গত বছরের 16 জুলাই রংপুরে নিজ বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ। এ হত্যাকাণ্ড পরবর্তীতে হয়ে ওঠে জুলাই আন্দোলনের প্রতীক। আবু সাইদের হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে করা মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। বুধবার শেষ হয় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের শুনানি। অনুমান এবং সম্ভাবনা এর বাইরে ডিফেন্সের পক্ষে কোনো বক্তব্য উপস্থাপন করতে পারে নাই বলে আমাদের কাছে মনে হয়েছে। এই বিষয়টাই আমরা ট্রাইব্যুনালে তুলে ধরেছি এবং আমাদের বক্তব্য শেষ করেছি। আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি যে আগামী 6 তারিখ চার্জ গঠনের দিন অনারেবল ট্রাইব্যুনাল ধার্য করেছেন। এদিন আসামি পক্ষের আইনজীবীরাও তাদের বক্তব্য উপস্থাপন করেন, দাবি করেন তাদের মক্কেলদের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। আমি তো প্রত্যাশা করবই যে অবশ্যই যেন তারা ডিসচার্জ হয় ফ্রম দেয়ার লায়াবিলিটি। আমি আশা করি অপরাধের গুরুত্ব বিবেচনা করে এক এক আসামির সার্চ ফ্রেমে এক এক রকমের হবে। এদিকে 71-এ মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বাতিল করে খালাস দিয়েছে আপিল বিভাগ। তো আজকে আমাদের রায়ে আল্লাহর মেহেরবানিতে 2টা চার্জ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। GM মাহমুদ, RTV, ঢাকা। দেশে চামড়া শিল্পের ব্যাপারে অন্যায় হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এটার সঠিক মূল্যায়ন করা হয়নি। এই শিল্প দিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার কথা থাকলেও তা হয়নি বলেও জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সকালে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। এছাড়াও সভায় 16টি সিদ্ধান্তের অগ্রগতির বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা, শিল্প উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা সহ অন্যান্যরা। 5 আগস্টকে ঘিরে দেশে নিরাপত্তার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। সময়ের প্রয়োজনে বিশেষ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয় জানিয়ে উপদেষ্টা বলেন 11 দিনের বিশেষ অভিযান ডিএমপির এখতিয়ার। এছাড়া যেসব দেশের সাথে বাংলাদেশের অন অ্যারাইভালের চুক্তি আছে তারা সে ভিসা পাচ্ছে। অন্যদের ক্ষেত্রে আগের নিয়মেই ভিসা প্রক্রিয়া চালু আছে বলেও জানান জাহাঙ্গীর আলম। এটা পুরা বাংলাদেশের না, এটা ডিএমপির একটা অভিযান। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্নটা করা হয়। 5 আগস্ট ধরে কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো সমস্যা নেই। অনারাইভেল ভিসা বাতিল হচ্ছে না। যেই সব দেশের সাথে আমাদের অনারাইভেলের চুক্তি আছে তাদের ক্ষেত্রে আমরা অনারাইভেল ভিসা দিচ্ছি। যাদের সাথে আমাদের চুক্তি নেই তাদের তো আমরা অনারাইভেল ভিসা দেবো না।
রাজনৈতিক ফ্যাসিবাদ পালালেও সাংস্কৃতিক ফ্যাসিস্টরা এখনো বহাল তবিয়তে আছে উল্লেখ করে তাদের পরাজিত করতে সাংস্কৃতিক বিপ্লব দরকার বলে মন্তব্য করেছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক ও সাইমুম শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা সাদিক কায়েম। ৩৬ জুলাই কালচারাল ফেস্ট উপলক্ষে সাইমুম শিল্পী গোষ্ঠী আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। জুলাই জাগরণ শিরোনামে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে ১ থেকে ৪ আগস্ট ৪ দিন ব্যাপী হবে এ ফেস্ট। সবার জন্য উন্মুক্ত সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। এ আয়োজনে প্রতিদিন থাকবে জুলাইয়ের উপর নির্মিত চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র, মঞ্চনাটক, শহীদ ও আহত স্মৃতিকথা, সাংস্কৃতিক সন্ধ্যা, শিশুদের জন্য কিডস জোন ও খেলার আয়োজন। আমাদের এই জুলাই বিপ্লবের মাধ্যমে হাসিনা রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে, কিন্তু তার যে কালচারাল এস্টাবলিশমেন্ট সেটা এখনো বিভিন্ন জায়গায় থেকে গেছে। এই কালচারাল এস্টাবলিশমেন্টদেরকে আমাদেরকে ভাঙতে হবে। সেটা ভাঙার জন্য আমাদের আরেকটা বিপ্লব দরকার, সেটা হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব, এবং এই সাংস্কৃতিক বিপ্লবটা আমাদের জুলাইয়ের মাধ্যমে হবে। রাশিয়ার প্রলয়ঙ্করী ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে সুনামি আতঙ্ক। বিশ্বের ৫২ দেশে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। জাপানের উপকূলীয় অঞ্চলের ১৯ লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। টাইফুনের আশঙ্কায় চীনের সাংহাই থেকে সরানো হয়েছে প্রায় ৩ লাখ মানুষ। ভূমিকম্পের পর জেগে উঠেছে রাশিয়ার আগ্নেয়গিরি। এদিকে বঙ্গোপসাগরে ১.৫ ঘণ্টায় অনুভূত হয়েছে ৪টি ভূমিকম্প। সামদানি প্রত্যয়ের রিপোর্টে এরই বিস্তারিত। রাশিয়ার কামচাটকা উপকূলে উৎপত্তি হওয়া ৮.৮ মাত্রার প্রবল শক্তিশালী ভূমিকম্পের পর বিশ্বের বিভিন্ন অঞ্চলে তৈরি হয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা। ছড়িয়ে পড়েছে সুনামি আতঙ্ক। সুনামির প্রভাবে শুধু রাশিয়াই নয়, সতর্ক অবস্থানে আছে জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র। রাশিয়ার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে বিশ্বের ৫২ দেশ। এসব দেশের মধ্যে ১৪টি দেশে ৩ মিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছে বিশ্বের আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থাগুলো। ইতোমধ্যে সুনামির প্রথম ঢেউ আঘাত এনেছে জাপানে। ঢেউ আছড়ে পড়ার পর দেশটির রাজধানী টোকিও সহ উপকূলীয় অঞ্চলের প্রায় ২০ লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে বন্ধ রাখা হয়েছে সকল বিমানবন্দর ও নৌযোগাযোগ। সুনামি আঘাত হানার আগেই চীনের সাংহাই অঞ্চলের প্রায় ৩ লাখ লোককে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি ভূমিকম্পের আতঙ্কে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। শক্তিশালী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই সক্রিয় হয়ে উঠেছে ইউরোপ এশিয়ার সর্বোচ্চ আগ্নেয়গিরি ক্লিউচেভস্কয়। আগ্নেয়গিরির নির্গত ছাইয়ের স্তরে ইতোমধ্যে ৩ কিলোমিটার আকাশ ঢেকে গেছে। যে কোনো মুহূর্তে লাভা উদ্গীরণের শঙ্কায় স্থানীয়রা। এদিকে বঙ্গোপসাগরে মঙ্গলবার রাতে ১.৫ ঘণ্টায় অনুভূত হয়েছে ৪টি ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভারতের আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ২৭৫ কিলোমিটার দূরে ৫ মাত্রার এসব ভূমিকম্প অনুভূত হয়। তবে এসব ভূমিকম্পে সুনামি সতর্কতার প্রয়োজন নেই বলে জানিয়েছে সংস্থাটি। সামদানি প্রত্যয়, RTV। দর্শক, সংবাদে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে হাইসেন্স সংবাদ বিরতি। ফিরে সারজা থাকছে। সাংবাদিক মুন্নি সাহাকে দুদকের জিজ্ঞাসাবাদ। অবৈধ সম্পদ অর্জন সহ ব্যাংকে ১৩৪ কোটি টাকা সন্দেহজনক লেনদেন। এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও ২ জনের মৃত্যু। হাসপাতালে ভর্তি ৩৮৬। চিকিৎসা শেষে বাড়ি ফিরল ৩৬৪ জন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অনুসন্ধানে সাংবাদিক মুন্নি সাহাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। গত ১৬ জুলাই মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেনের ৩৩টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছিল আদালত। এদিকে ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে ইসলামী ব্যাংকের ৯৫০ কোটি আত্মসাতের অভিযোগে নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম সহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। করা হয়েছে
বা যাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ব্যক্তি সহ অন্যান্যদের বিরুদ্ধে যে অনুসন্ধান চলমান রয়েছে সেই সংক্রান্তে জিজ্ঞাসাবাদ, এটা আমাদের অনুসন্ধানকারী বা তদন্তকারী কর্মকর্তাদের রুটিন কাজ। সেই রুটিন কাজের অংশ হিসাবে আপনারা যাদের কথা বলেছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আজকে এখানে তাদেরকে ডাকা হয়েছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগটা তারা নিতে পারেন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখনও ভর্তি রয়েছে 32 জন, তাদের মধ্যে 27 জনই শিশু, প্রাপ্তবয়স্ক মাত্র 5 জন। চিকিৎসা শেষে একজনকে আজ ছাড়পত্র দেওয়া হয়। এখন আর কেউ নেই ভেন্টিলেশনে, বরং একজনকে আইসিইউ থেকে আনা হয়েছে সাধারণ ওয়ার্ডে। ফলে এখন আইসিইউতে রয়েছে 2 জন আর সিভিয়ার অবস্থায় চিকিৎসাধীন 7 জন। তবে আশঙ্কাজনক অবস্থায় এখনও 3 জনের। দুপুরে প্রেস ব্রিফিংয়ে সর্বশেষ তথ্য তুলে ধরেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক নাসির উদ্দিন। আমরা আজকে একজন ফিমেল পেশেন্টকে আমরা ডিসচার্জ করেছি আজকে, যদিও আমরা বলছি যে আমাদের ডিসচার্জের মতো বেশ কিছু রোগী রেডি আছে, কিন্তু যেহেতু পরবর্তীতে ড্রেসিং করতে আসতে হবে সেই জন্য তাদের কমফোর্ট জোনের কথা বিবেচনা করে আমরা হয়তো ধীরে ধীরে রোগীগুলোকে ডিসচার্জ দিব। বিমান বিধ্বস্ত হয়ে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহেরিন চৌধুরীর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে সমবেদনা জানাতে তার পরিবারের সঙ্গে দেখা করেন রুহুল কবির রিজভী সহ বিএনপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীর সহ অন্যান্যরা। মেহেরিন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানান। এ সময় তিনি নেতাকর্মীদের মেহেরিন চৌধুরীর পরিবারের খোঁজ খবর নেয়ার নির্দেশনা দেন। দেশে গেল একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও 386 জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে 364 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে 106 জন, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে 78 জন, চট্টগ্রাম বিভাগে 64, ঢাকায় 62, রাজশাহী বিভাগে 45, খুলনা বিভাগে 23, ময়মনসিংহ বিভাগে 5 ও রংপুর বিভাগে 3 জন ভর্তি হয়। চলতি বছরে 81 জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে 46 জন পুরুষ ও 35 জন নারী। 2024-25 অর্থ বছরে ইপিজেড ও বেপচা অর্থনৈতিক অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর রপ্তানি বেড়েছে 16%, যা দেশের মোট পণ্য রপ্তানির প্রায় 17%। সম্প্রতি বেপচা পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ইপিজেডে উৎপাদিত পণ্য 120টির বেশি দেশে রপ্তানি হচ্ছে। রপ্তানি বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানেও বড় অগ্রগতি হচ্ছে বলে জানায় সংস্থাটি। জানা যায়, চলতি বছরের জুন পর্যন্ত বেপচার অর্থনৈতিক অঞ্চলগুলোতে 5,33,527 জনের কর্মসংস্থান হয়েছে, যা এক বছরের ব্যবধানে বেড়েছে 33,417 জনে। প্রায় 22 মাস ধরে চলা ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা নিহতের সংখ্যা 60,000 ছাড়িয়েছে। হামলার পাশাপাশি গাজা অবরোধ করে তীব্র খাদ্য সংকটও সৃষ্টি করেছে ইসরায়েল। এর জেরে মৃত্যু হয়েছে 1.5 শতাধিক মানুষের, তাদের বেশিরভাগই শিশু। 2023 সালে 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। এ পর্যন্ত 662 দিনে 60,034 ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেই হিসাবে প্রতিদিন গড়ে নিহত হয়েছেন 90 জনের বেশি। আহত হয়েছেন 1,45,870 ফিলিস্তিনি। এদিকে গাজায় যুদ্ধ বন্ধ না হলেও টেকসই শান্তি প্রক্রিয়ার জন্য কার্যকর পদক্ষেপ না নিলে সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য, এমন কঠোর বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এফসি নারী এশিয়ান কাপে শক্তিশালী গ্রুপে পড়লেও চিন্তিত নয় বাফুফে। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন ফেডারেশনের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। শক্তিশালী দলগুলোর সাথে খেললেই নিজেদের সীমাবদ্ধতা জানা যাবে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি। মূল পর্বের আগে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না ফেডারেশন। টুর্নামেন্টকে সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প, শক্তিশালী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ এবং পিটার বাটলারের সহকারী হিসেবে পরীক্ষিত বিদেশি কোচ আনার পরিকল্পনাও করছে বাফুফে। এদিকে প্রবাসী বেশ কিছু ফুটবলার ট্রায়ালে আসার গুঞ্জন শোনা যাচ্ছে। তবে দ্রুতই জাতীয় দলের ট্রায়ালে সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকীকে দেখা যাবে বলেও জানান মাহফুজা আক্তার কিরণ।
আগামী 5 ডিসেম্বর 2026 ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এই ড্র অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। খবরে বলা হয়েছে ড্র অনুষ্ঠানের জন্য কানাডা ও মেক্সিকোর বেশ কিছু শহর আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত লাস ভেগাসকেই বেছে নেওয়া হয়েছে। এবারই প্রথমবারের মতো 48 দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, যেখানে থেকে 12 গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার আপ দলের সঙ্গে সেরা 8টি তৃতীয় স্থান অর্জনকারী দল নিয়ে হবে রাউন্ড অফ 32। এখন পর্যন্ত 13টি দল বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।